সকালবেলা রেহানা বেগম ঘুম থেকে উঠে রান্নাঘরে যায়। সেখানে গিয়ে দেখে রাতের সমস্ত বাসনপত্রগুলো পড়ে আছে। সেগুলো পরিষ্কার করা হয়নি। আরে বৌমারা, তোমাদের কি এখনো সকাল হয়নি? কত বেলা হয়ে গেছে, এখনো ঘুম থেকে না উঠে ঘুমিয়ে আছো কেন? তাড়াতাড়ি রান্নাঘরে এসো, সবার জন্য তো খাবার বানাতে হবে নাকি? কিছুক্ষণ পর সেখানে রেহানা বেগমের চাকরিজীবী দুই বউ রান্নাঘরে আসে। কি হয়েছে মা? আপনি আমাদের এত সকাল করে ডাকছেন কেন? জানেন তো আমরা এখনো ঘুমাই। একটু পরে আবার অফিসে যেতে হবে। এত চিৎকার কেন করছেন? তোমরা তো এই বাড়ির বউ, শুধু কি চাকরি করলেই হবে? ঘরের কাজকর্ম তো করতে হবে। তোমাদের শ্বশুর আর আমার ছেলেরা কি খাবে? রান্না তো করতে হবে নাকি? আর রাতের বাসনগুলোও তো পরিষ্কার করা হয়নি। এগুলো যে কোনো একজন পরিষ্কার করে নাও, তারপর রান্না করতে হবে। না মা, আমি এই কাজ এখন করতে পারবো না। এখন আমার রেডি হতে হবে। আজ তাড়াতাড়ি অফিসে যাব। ইম্পর্টেন্ট কাজ আছে। আপনি বরং বড় আপাকে বলেন, করে দেবে। আমি ঘরে যাচ্ছি। শোনো নীলা, তুমি যেমন চাকরি করো, আমিও তো তেমন চাকরি করি। আমার কি এসব করার সময় আছে যে আমাকে বলছো? আমিও অফিসে যাব। মা, আমিও যাচ্ছি। এই বলে তারা দুজনে সেখান থেকে চলে যায়। হায় বিধাতা, এই চাকরি করা দুই বউয়ের জন্য আমাকেই রান্না করতে হয়। কেন যে ছেলেদের এদের সাথে বিয়ে দিয়েছি? না বিয়ে দিয়েই বা কি করতাম? আমার ছেলেরা কত শিক্ষিত, তাদের জন্য তো আর মূর্খ বউ আনতে পারি না। যাই, আমিই সব কাজ করে নিই। সবার জন্য আবার খাবার বানাতে হবে। এই বলে রেহানা বেগম নিজেই রাতের বাসনপত্র পরিষ্কার করতে থাকে। এমনভাবেই রেহানা বেগমকে প্রতিদিন সকালের কাজ করতে হয়। আমার আর সংসারের এত কাজ করতে ভালো লাগছে না। ছেলেদের বিয়ে করিয়েছি, বাড়িতে দুই দুইটা বউ থাকতে সব কাজ আমাকে করতে হয়। আর তারা দুজনে শুধু চাকরি চাকরি করে, কি যে জ্বালায় পড়েছি। এখন জ্বালার কথা বলছো কেন? আমি তো তোমাকে বারবার বলেছিলাম চাকরি করা মেয়েদের বউ করে এনো না। তুমি তো কিছু না শুনে ছেলেদের বিয়ে দিয়ে দিলে। এখন তো এসব মেনে নিতেই হবে। তুমি এমন করে বলছো? আমার ছেলেদের আমি অশিক্ষিত মেয়েদের সাথে বিয়ে দিতাম? আর তাছাড়া তারা দেখতেও সুন্দর, আবার চাকরি করে। এটা কত গর্বের বিষয় বলো তো? তাই যা করেছি ঠিকই করেছি। কিন্তু চাকরি করেও তো সংসারের কাজ করা যায়। এভাবে সব কাজ আমার ওপরে দিয়ে বৌমারা শান্তিতে আছে? শোনো রেহানা, যেমন বউ ঘরে নিয়ে এসেছো তারা এমনই করবে। আর এসব মেনে নিয়ে চলো। কারণ তাদের তো তোমার বেশ পছন্দ। তাই একটু কষ্ট তো করতেই হবে এখন। না, আমি কিছুতেই কোনো কষ্ট করব না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি রাহুলকে একটা গরিব ঘরের সংসারের কাজ জানা মেয়ে দেখে বিয়ে করাবো। আমার ছোট বউই আমার সংসারের কাজ করবে, আমাকে সাহায্য করবে। কি বলছো তুমি? রাহুলকে এমন ঘরে বিয়ে দেবে? কিন্তু ওর বড় দুই ভাইয়ের বউ চাকরি করে। ওর বউ সংসারের কাজ করবে? এসব রাহুল কি মেনে নেবে? ও তো তোমার ছেলে, ওর সাথে এমন করতে পারবে তুমি? আমি কি সব ছেলেকে একই রকম দেখে বিয়ে করাবো নাকি? আর তাছাড়া বড় ছেলেদের মতো রাহুল এত ভালো ইনকাম করে না। ওর জন্য এমন মেয়েই ঠিক হবে। আমি তো কোনো খারাপ মেয়ে আনবো না। ভদ্র সুন্দরী কাজ জানা মেয়ে বউ করে নিয়ে আসবো। আর রাহুলও এটা মেনে নেবে। এমন করে তারা দুজনে কথা বলতে থাকে। এরপর একদিন রেহানা বেগম একটা গরিব পরিবারের মেয়ে দেখতে যায়। বাহ, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। তা নীলামা, তুমি সংসারের কাজকর্ম পারো তো? হ্যাঁ, আমি সংসারের সমস্ত কাজ করতে পারি। ঘর পরিষ্কার করা থেকে শুরু করে সব। আমি গরিব ঘরের মেয়ে, আমাদের তো এসব জানতেই হবে। তাই আমার মা সব শিখিয়েছে। হ্যাঁ আপা, আমার মেয়েকে আমি সব শিখিয়েছি। আমাদের মতো মানুষদের মেয়েদের সব জানতে হয়, না হলে অন্যরা অবহেলা করে। ও, তাহলে তো ভালো। তাহলে আমার ছোট ছেলে রাহুলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চাই আমি। আর সেটাও খুব তাড়াতাড়ি। এই কথা শুনে নীলা আর নীলার মা খুবই খুশি হয়। এরপর রেহানা বেগম সবকিছু ঠিক করে বাড়িতে চলে যায়। মারে, আজ আমি অনেক খুশি। তোর কত ভালো ঘরে বিয়ে হবে। আমি অনেক স্বপ্ন দেখতাম তোকে নিয়ে। আজ আমার সব স্বপ্ন পূরণ হতে চলেছে। বিধাতার কাছে আর কিছুই চাওয়ার নেই আমার। কিন্তু মা, আমার তো কোনো খুশি লাগছে না। তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো বলো? আমি ছাড়া একা তুমি এই বাড়িতে কি করে থাকবে? আর তাছাড়া ওই ধনী বাড়িতে বিয়ে হলে আমি কি সব কিছু মানিয়ে নিতে পারবো বলো? আমাদের যেমন তেমন পরিবারের কাউকে বিয়ে করা উচিত মা। মা রে,
মেয়েদের মায়ের বাড়ি ছেড়ে তো শ্বশুর বাড়িতে যেতেই হবে। সারা জীবন তো মায়ের কোলে থাকা যায় না রে মা। আর তুই এখন কোনো খারাপ কথা বলিস না। তোর হবু শাশুড়ি খুব ভালো মানুষ, তাকে দেখেই বোঝা যাচ্ছে। তা না হলে কি এত ধনী হওয়ার পরেও গরিব ঘরের মেয়েকে বউ করতে চায় বল? সেটাই তো আমার সন্দেহ হচ্ছে মা। এত ধনী হওয়ার পরেও আমাকে কেন ঘরের বউ করবে? তারা ইচ্ছে করলে তো উচ্চশিক্ষিত ধনী ঘরের মেয়েকে ছেলের সাথে বিয়ে দিতে পারতো, তাই না? তুই যে কেন সব কিছুতে এত সন্দেহ করিস? সে তো বলল তার দুই ছেলেকে ধনী ঘরে বিয়ে করিয়েছে, তাই ছোট ছেলেকে গ্রামের গরিব ঘরের মেয়ে দেখে বিয়ে করাতে চাই। তুই এসব নিয়ে আর ভাবিস না, এখন শুধু বিয়ে নিয়ে ভাব। এমনভাবে তারা দুই মা মেয়ে কথা বলতে থাকে। বেশ কিছুদিনের মধ্যেই রাহুলের সাথে নীলার বিয়ে হয়ে যায়। মা, আপনি এটা কি করলেন বলেন তো? আমরা দুইজনে কত শিক্ষিত ধনী ঘরের মেয়ে, আর আপনি আমাদের যা করে আনলেন ওই গরিব ঘরের মেয়েকে। এটা আমরা কিছুতেই মানতে পারছি না। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমাদের সাথে ওই মেয়েকে কিছুতেই মানায় না। আপনি এটা কি করলেন মা? আমাদের এইসব জানানোরও প্রয়োজন মনে করলেন না? এসব কথা অফিসের কেউ জানলে কি আমাদের মান সম্মান থাকবে? ওর মতো মেয়ের কি এত বড় বাড়ির বউ হওয়ার যোগ্যতা আছে নাকি? আহ, তোমরা চুপ করো তো। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। সব কিছুই তোমাদের বলার কি আছে? আমি আমার ছেলেকে কার সাথে বিয়ে দেব সেটা আমার বিষয়। আর তাছাড়া তোমরা দুজনে তো শুধু অফিস নিয়ে ব্যস্ত থাকো। আমার বাড়ির কাজগুলো কে করবে শুনি? একটা সংসারে কত কাজ থাকে, এগুলো করতে তো আমার ঘাম ছুটে যায়। তা নিয়ে তোমরা তো ভাবোই না। মা, তাই বলি এমন মেয়েকে কেন বউ করে আনলেন? আমাদের মতোই ধনী ঘরের কিন্তু চাকরি করে না এমন কারো সাথে তো রাহুলকে বিয়ে দিতে পারতেন। সব কিছু যদি এত সহজ হতো তাহলে তো ভালোই হতো। তোমাদের কথা শুনলে সারা জীবন এই সংসার আমাকেই সামলাতে হতো। আর শোনো, এই বিষয়ে তোমরা এত ভেবো না। এটা সঠিক কাজই হয়েছে। ধীরে ধীরে তোমরাও বুঝতে পারবে। এই বলে রেহানা বেগম চলে যায়। দেখেছো আপা, মা কেমন করে বলে গেল ওই মেয়েটা আমার কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে না, আর সে নাকি আমার ছোট যা। ছি! আরে, তুমি এত জটিল করে ভেবো না। আমার মনে হয় মা আমাদের ভালোর জন্যই ওই মেয়েকে এ বাড়িতে নিয়ে এসেছে। আমাদেরও তো একটা কাজের লোকের প্রয়োজন, যে আমাদের সব কাজ করে দেবে। এখন থেকে আমরা আরও আরামে থাকবো, বুঝেছো? তাই আর মন খারাপ করো না। বাহ, এটা হলে তো ভালোই হবে। এই দিক দিয়ে ভাবতে গেলে মা সঠিক কাজই করেছে। মা, আপনি রান্না করছেন? এত সকাল করে ঘুম থেকে ওঠেন আপনি? আমি কি কিছু কাজ করে দেব মা? আমি সব কাজ করতে পারি। তুমি আজ থেকে এত কাজ করবে? আমার এত কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়। আমার এত কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় জানো। কিন্তু কি আর করার, সবাই অফিসে যাবে, তাই সকাল করে ঘুম থেকে উঠে এত কাজ করতে হয় আমাকে। আর আমাদের বাড়ির সবার একটাই সমস্যা, বাড়ির লোকের করা রান্না খাবে। কাজের মহিলা রান্না করলে খেতে চায় না, তাই কষ্ট হলেও আমি করি। মা, আমি তো এখন এসে গেছি। আমি আপনাকে সব কাজে সাহায্য করে দেব। আর কোনো কষ্ট হবে না। কিন্তু বাড়িতে তো আরো দুই বউ আছে, মানে আপারা দুইজন। তারা কি কোনো কাজে সাহায্য করে না আপনাকে? ওরা দুজনে কি করে সাহায্য করবে বলো? ওরা দুজনেই অনেক ভালো চাকরি করে, তাই বাড়িতে তেমন সময় দিতে পারে না। আমাকেই করতে হয় সব। ওহ, বুঝতে পেরেছি মা। আমি এখন থেকে আপনাকে সাহায্য করব। আপনি বলেন, এখন আপনাকে কি কাজ করে দেব? মা, আমি না হয় বাড়ির সবার জন্য চা বানিয়ে ফেলি। এরপর নীলা সবার জন্য চা বানায়। এমন করে প্রথম দিন থেকেই নীলা সংসারের কাজে লেগে পড়ে। বেশ কিছুদিন পর, কি ব্যাপার নীলা, তোমার রান্না এখনো শেষ হয়নি? এত লেট করলে কি করে হবে? আমরা দুজনে তো অফিসে যাব নাকি? একটু হাত চালিয়ে কাজ করতে পারো না? আসলে আপা, অন্য সব কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। তোমরা চিন্তা করো না, আমার রান্না প্রায় শেষের দিকে। একটু অপেক্ষা করো, আমি তোমাদের খাবার দিচ্ছি। তুমি তো আমাদের মতো চাকরি করো না, এই ঘরের কাজগুলো মন দিয়ে করার চেষ্টা করো। এটাও যদি সময় মতো করতে না পারো, তাহলে কি করতে এত ধনী বাড়ির বউ হয়ে এসেছো শুনি? ঠিক বলেছ সুমি, এমনিতেই গরিব ঘরের মেয়ে, আবার আমাদের খাবারও সময় মতো দিতে পারছে না। আমার তো মনে হয় ও আমাদের হিংসে করছে।
তাই ইচ্ছে করে আমাদের লেট করাচ্ছে। আপা, তোমরা আমাকে ভুল বুঝছো। আমি কেন এমনটা করব? তোমাদের আমার থেকে অনেক যোগ্যতা। এটা আমার কাছেও গর্বের যে আমার দুই যা চাকরি করে। আমি কখনো আশা করিনি যে এত ধনী বাড়ির বউ হব। আসলেই আমি ভাগ্যবতী যে এই বাড়ির বউ হতে পেরেছি। আমি কাউকে হিংসা করি না আপা। শোনো, তোমাকে আমরা যা বলে মানি না। তুমি আমাদের কাজের লোক হওয়ারও যোগ্যতা রাখো না। মা এখন তোমাকে বউ করে এনেছে, তাই আমরা বাধ্য হয়েছি তোমাকে মেনে নিতে। এবার চুপচাপ রান্না করো, 2 মিনিটের মধ্যে খাবার দাও। এই বলে তারা দুজনে চলে যায়। এমনভাবেই তিথি আর সুমি নীলাকে অপমান করতে শুরু করে। তারা কিছুতেই নীলাকে যা বলে মানতে চায় না। ছোট বৌমা, আমার খাবারটা রেডি করে দাও। আমি দোকানে যাব, দেরি হয়ে যাচ্ছে আমার। বাবা, এই নিন আপনার টিফিন। আমি সব কিছু পরিমাপ করে দিয়েছি। খাবার কিন্তু শেষ করবেন, না হলে আপনার শরীর খারাপ হবে। আর দুপুরের যে ওষুধটা সেটাও দিয়ে দিয়েছি। খুব ভালো করেছো বৌমা। একমাত্র তুমিই আমার এভাবে খেয়াল রাখছো। তোমার কথা শুনে আমার মনটা ভরে যায় বৌমা। এবাড়ির বউ হয়ে এসে প্রথম দিন থেকেই সবার খেয়াল রাখছো, যেটা আমার বড় দুই বৌমারা কখনোই করতো না। বাবা, আমি চেষ্টা করি আপনাদের খেয়াল রাখার। কতটুকু পারি জানি না, কিন্তু আপারা দুজনও খুব ভালো। তারা তো চাকরি করে, তাই সেভাবে কিছু করতে পারে না। তাদের দায়িত্ব অন্যরকম। সেটা তুমি হয়তো ঠিক বলেছ, কিন্তু পুরোটা ঠিক না। কারণ ইচ্ছে করলে যে কোনো অবস্থায় বাড়ির সদস্যদের খেয়াল রাখা যায়, যত্ন নেওয়া যায়, কিন্তু তারা ইচ্ছা করেই করে না। যাই হোক, আমার আর কাউকে চাই না বৌমা। তুমি এসে গেছো, এখন আমার খেয়াল রাখার মানুষ আছে। টাকা থাকলে সব সুখ পাওয়া যায় না, সেটা আমি খুব ভালো করে বুঝেছি। যাই হোক, আমি তাহলে এবার আসি, দেরি হয়ে যাচ্ছে আমার। আহারে, মানুষটার কত কষ্ট। সবাই টাকার পিছনে ছুটে হয়তো কেউ কাউকে ভালো করে সময়ও দিতে পারে না। কিন্তু আমি চাই যতই ব্যস্ত থাকুক, পরিবারের সবাই সবাইকে নিয়ে ভাবুক, তারা ভালো থাকুক। আর এটাই আমি একদিন করব। এভাবে দূরত্ব বাড়তে দেব না সবার মাঝে। তোমাকে একটা কথা বলবো সাহস করে। কিছুদিন হলো বলতে চাচ্ছি, কিন্তু বলতে পারছি না। তুমি আমার স্ত্রী, আমাকে কোনো কথা বলতে তোমার সাহস লাগবে কেন? বলো, কি বলতে চাও? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না গো, ওসব কিছু না। বলছি, তোমাদের বাড়ির সবাই খুব ব্যস্ত থাকে তাই না? কেউ কাউকে সেভাবে সময় দেয় না, বিশেষ করে মা আর বাবাকে। হ্যাঁ, তুমি ঠিক বুঝেছ। আমার বাবা অনেক কষ্ট করে সংসারটা এই অবস্থায় নিয়ে এসেছে। তার 3 ছেলেকে লেখাপড়া করিয়েছে, কিন্তু তার জন্য আমি কিছুই করতে পারিনি। সে এখনো কাজ করে যাচ্ছে। আমার 2 ভাই অনেক বড় চাকরি করে, ওদেরও আর কোনো চিন্তা নেই। কিন্তু শুধু আমিই এখনো চাকরি পাচ্ছি না। আচ্ছা, তুমি কেন এখনো চাকরির পিছনে ছুটছো? যদি চাকরি কোনোভাবে না হয়, তাহলে কেন এত সময় নষ্ট করছো? তুমি চাইলে বাবাকে সাহায্য করতে পারো। সেটা তো এই বাড়িরই বিজনেস। তুমি বাবার সাথে দোকানে থাকলে বাবার আর একা ফিল হবে না। আবার তোমাকেও কেউ বেকার বলবে না। যতই তোমাদের টাকা থাকুক, তোমার তো কিছুই নেই। তাই ভেবে দেখো, এটা করা যায় কি না। এই কথা তুমি ঠিক বলেছ। আমি ইচ্ছা করলেই করতে পারি, আর বাবা মাও খুব খুশি হবে। কিন্তু আমার দ্বারা কি বিজনেস হবে? আমি তো এসবের কিছুই জানি না, তাই ওই বিষয়ে কখনো ভেবে দেখিনি। কেন পারবে না? তুমি যথেষ্ট শিক্ষিত। মানুষ চেষ্টা করলে সব পারে। আর এখন তো তুমি একা নও। আমার জীবন তোমার সাথে জুড়ে গেছে। তাই আমিও অন্যের ভরসায় থাকতে চাই না। আর কাজ করলে বাবার মনে হবে যে সে নিজের মানুষের কাছেই আছে। তুমি বাবাকে সময় দিতে পারবে। ঠিক আছে, আমি কালকে এই বিষয় নিয়ে বাবার সাথে কথা বলবো। এখন তোমার জন্য হলেও আমার চেষ্টা করতে হবে। আমার জীবনে যদি তুমি আরো আগে আসতে, তাহলে হয়তো অনেক আগেই জীবন সুন্দর হতো। এভাবেই তারা কথা বলতে থাকে। এরপর পরের দিন সকালবেলা রাহুল তার বাবাকে সব কথা বুঝিয়ে বলে। সত্যি রাহুল, তুই আমার সাথে দোকান করবি? তুই ভেবে বলছিস তো বাবা? হ্যাঁ বাবা, আমি ভেবেই বলছি। আমার আর এভাবে বসে থাকতে ভালো লাগছে না। তোমার এত বয়স হয়ে যাওয়ার পরেও তুমি কত কষ্ট করছো, আর আমি তোমার ছেলে হয়ে বসে বসে খাবো?
আমি এটা করতে চাই না বাবা, তাই আজ থেকেই কাজ শুরু করতে চাই। শোনো রাহুল, এটা কোনো খেলা না যে ইচ্ছা করলে খেলবে আবার না হলে বাদ দেবে। এটা আমাদের বাড়ির বিজনেস। তোমার জন্য যদি কোনো ক্ষতি হয় তখন কি হবে শুনি? এতদিন হলো চেষ্টা করে একটা চাকরি জোগাড় করতে পারছো না, আবার বিজনেস করবে? সেই ক্ষমতা কি তোমার আছে? হ্যাঁ আপা, তুমি ঠিক বলেছ। যে ছেলের দ্বারা জীবনে কোনো কিছু হয়নি সে করবে বিজনেস, শুধু শুধু বিজনেসের ক্ষতি করে দেবে। বাবা, দয়া করে রাহুলকে এসবের মধ্যে জড়াবেন না। আপনি করছেন এটাই ভালো। তোমরা দুজনে কেন এত কথা বলছো? বিজনেসটা এই বাড়ির নয়, এখনো আমার বিজনেস এটা। তাই আমি কাকে নিব আর কাকে নিব না সেটা সম্পূর্ণ আমার বিষয়। তোমরা তো নিজেদের মতো জীবন গড়ে নিচ্ছ, আমার ছোট ছেলের কথা তো আমাকেই ভাবতে হবে। তাই রাহুল আজ থেকেই দোকানের দায়িত্ব নেবে। আমি ওকে শিখিয়ে দেব, ধীরে ধীরে নিশ্চয়ই ও সফল হবে। বাবা, আপনি সবার সামনে আমাদের এভাবে বললেন? আমরা ভুল কি বলেছি? শুধু একটু সাবধান করছিলাম। আর আপনার তো একটা ছেলে না, আরও 2টা ছেলে আছে। ওদের কাছ থেকে তো এই বিষয়ে একটু শোনার প্রয়োজন। এমন হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে নিলেই তো হবে না। হ্যাঁ গো, বড় বৌমা ঠিক কথাই বলেছে। একবার অভি আর আকাশের কাছ থেকে শুনে নাও। আর রাহুল তো এসবের কিছু বোঝে না, শুধু শুধু সময় নষ্ট হবে। ও কোনো কাজ না করে না করবে, তুমি তো আছো ওর জন্য। তুমি মা হয়ে এমন কথা কি করে বলতে পারছো রেহানা? তোমার তো আরো সাহস দেওয়া উচিত। একটা ছেলের ইনকাম না থাকলে কতটা খারাপ লাগে সেটা আমি খুব ভালো করে জানি। তাই আমি চাই না আমার ছেলে সেই কষ্ট পাক। ও নিজে থেকে করতে চাইছে, তাই আমি ওকে সুযোগ দেব। আর এই বিষয় নিয়ে কারোর সাথে কথা বলারও কোনো দরকার নেই। চল রাহুল, তোকে দোকানে গিয়ে সব বুঝিয়ে দেব। এই বলে হাসান আলী রাহুলকে নিয়ে দোকানে চলে যায়। তা মা, রাহুলের মাথায় তো এই বুদ্ধি আগে ছিল না। ওকে এই বুদ্ধি কে দিল শুনি? এইভাবে যে ওকে উস্কে দিয়ে বাড়ির বিজনেসটা নষ্ট করতে চাইছে, তাকে কিছু আপনি বলবেন না? নীলা, তুমি কি রাহুলকে এটা করতে বলেছ? তুমি জানো না ও এসব পারে না? তারপরেও কেন ওকে কাজ করতে বলছো তুমি? এখন যদি আমার ছেলেটা এখানেও হেরে যায়, ওর মনের অবস্থা কি হবে বলো? তখন কি আমার ছেলেটা আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে? তুমি এভাবে রাহুলকে ধ্বংস করে দিচ্ছ। মা, আপনি আমাকে ভুল বুঝছেন। হ্যাঁ, আমি রাহুলকে বলেছি যে বাবার কাজে সাহায্য করতে। ওকে সাহস দিয়েছি যেন জীবনে ও কিছু করতে পারে। আর আমার বিশ্বাস ও ঠিক বিজনেস করতে পারবে। কেউ চাকরি পায়নি বলে যে অন্য কিছু করতে পারবে না তা তো না। আপনি আপনার ছেলের ওপর বিশ্বাস রাখেন মা, কোনো খারাপ কিছু হবে না। মা দেখুন, অন্যায় করে আবার বড় বড় কথা বলছে। গরিব ঘরের মেয়ে এসবের কি বুঝবে বলেন? ওকে এ বাড়ির বউ করে নিয়ে আসাই উচিত হয়নি। এই অশিক্ষিত মেয়ের কথা শুনে চললে এই বাড়ি ধ্বংস হয়ে যাবে। আপা, আমি অশিক্ষিত নই। হ্যাঁ, আমি গরিব ঘরের মেয়ে, কিন্তু আমার মা কষ্ট করে হলেও আমাকে লেখাপড়া করিয়েছে। হয়তো তোমাদের মতো এত শিক্ষিত না, কিন্তু যতটুকু আছি এটাই অনেক। আহ নীলা, তুমি চুপ করো। আর বৌমারা, তোমরাও শোনো। এখন এসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। ও যদি রাহুলকে ঠিক করতে পারে, বিজনেস করাতে পারে, কথা দিচ্ছি তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু যদি আমার ছেলে আবারও হেরে যায়, ও কষ্ট পায়, তাহলে তোমাকে আমি এই বাড়ি থেকে বের করে দেব। কথাটা মনে রেখো। এই কথা শুনে সুমি আর আখি খুব খুশি হয়, কারণ তারা ভেবে নিয়েছে রাহুল কিছু করতে পারবে না। এমনভাবে 2 দিন অতিবাহিত হয়, আর রাহুল তার বাবার দোকানে বিক্রি করতে সাহায্য করতে থাকে। কিন্তু সে কোনোভাবেই নিজের যোগ্যতায় কিছু বিক্রি করতে পারে না। হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। তখন নীলা তাকে অনেকভাবে বোঝায় আর ভরসা দেয়। এমনভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়। এখন রাহুল তার বাবার সাহায্য আর নীলার ভরসায় বেশ ভালোভাবেই পণ্য বিক্রি করতে পারে, আর দোকানে লাভ হতে শুরু করে। এমনই একদিন রেহানা, তোমাকে বলেছিলাম না আমাদের ছেলে পারবে, শুধু ওকে সাহায্য করতে হবে। প্রথম দিকে পারছিল না, ক্রেতাদের সাথে কথাই বলতে পারতো না সেভাবে, তাই তারা জিনিস না কিনেই চলে যেত। কিন্তু এখনো এত ভালো বোঝাতে পারে যে একাই বিক্রি করে দেয় সব। আমাদের রাহুল পেরেছে। সত্যি আমি খুব খুশি হয়েছি। আমি কখনো ভাবি নাই বাবা যে তুই এটা করতে পারবি। আসলে আমারই ভুল ছিল যে তোকে কোনো কাজে উৎসাহ দেই নাই, শুধু বলেছি এটা পারবি না ওটা পারবি না। না গো মা, তোমাদের কোনো ভুল নেই। আমার ভাগ্যে যেটুকু ছিল তা তো হবেই, কিন্তু একটা কথা তোমাদের মানতেই হবে,
নীলা না থাকলে আমি কিছুই করতে পারতাম না। ওই আমাকে মনের দিক থেকে অনেক সাহায্য করেছে, আর বাবা তো পাশে ছিলই। নীলা, ভেবেছিলাম তোমাকে বউ করে নিয়ে এসে ভুল করেছি। গরিব ঘরের মেয়ে এনেছিলাম যেন এই সংসারের বোঝাটা আমার কাঁধ থেকে নেমে যায়। আমি শান্তি খোঁজার জন্য তোমাকে এনেছি, কারণ আমার চাকরিজীবী দুই বউ তো একটা কাজও করে না। কিন্তু আজ বুঝলাম সব থেকে ভালো সিদ্ধান্ত ওইটাই ছিল। তাই তো আজ আমার ছেলে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। এখন বলো, তুমি আমার কাছ থেকে কি চাও? মা, আমি আপনার কাছ থেকে তেমন কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই। সেটা হলো আমাকে মায়ের মতো করে ভালোবাসবেন আর বাবাকে অনেক বেশি সময় দেবেন। আপনারা দুজনে সুখে থাকুন, এটাই আমি চাই। দেখলে তো আমার ছোট বৌমা তোমার কাছে কি চাইলো। শোনো, এবার একটা কথা বলি, রাহুল তো সবকিছুই শিখে গেছে, তাই আমি ভাবছি দোকানটা ওর নামে করে দিব। বড় দুইজন তো এসবের মধ্যে আসবে না, আর আমিও এবার শান্তির নিঃশ্বাস ফেলতে চাই। হ্যাঁ, এটা ভালো সিদ্ধান্ত নিয়েছো। এতে করে রাহুলের নিজের বলতে কিছু হবে। এমনভাবে তারা কথা বলতে থাকে। অন্যদিকে তাদের সমস্ত কথা সুমি আর রাখি শুনে নেয়, আর তারা অনেক রেগে যায়। এরপর অভি আর আকাশ বাড়ি ফিরলে তাদের সমস্ত কথা সুমি আর রাখি বলে দেয়। এসব কি বলছো কি তোমরা? বাবা ওই গাধাটাকে এত টাকার সম্পত্তি লিখে দেবে? তাহলে আমরা দুই ভাই কি দোষ করলাম? আমরা চাকরি করি বলে কি কিছুই পাবো না? না, পাবে না। এখন তো মাও ওই গরিবের মেয়েটাকে মেনে নিয়েছে, আদরে ভরিয়ে দিচ্ছে। আমার তো মনে হয় সব সম্পত্তি ওদের নামেই লিখে দেবে, আর তোমাদের দুই ভাইয়ের পথে বসতে হবে। না ভাবি, এটা কিছুতেই হবে না। আর বাবা মা এমনটা হয়তো করবে না। রাহুল বিজনেসটা করতে পেরেছে বলে দোকানটা ওকে লিখে দেবে। আরে, তুমি কি বোকা? এভাবেই তো সম্পত্তি দেবে। আজ বাড়ি লিখে দিলে মানুষের কাছে মুখ দেখাবে কি করে? তাই তো অল্প অল্প করে দিচ্ছে। বোঝো না নাকি? সব তো বুঝলাম আমরা, কিন্তু এখন কি করব? তারা লিখে দিলেই বা কি করার আছে আমাদের? ভাই, চল আমরা বরং এই নিয়ে মা বাবার সাথে কথা বলি। এই, তুমি কি পাগল হয়ে গেছো? এসব কথা বলে লাভ নেই। তোমরা উকিল ডেকে কাগজ তৈরি করো। এই বাড়িটা তোমরা দুই ভাইয়ের নামে লিখে নাও। বাবাকে বলে যে করেই হোক সাইন করে নিতে হবে। আর এটাই সব থেকে ভালো উপায়। এমনভাবেই সুমি আর আখি তাদের দুই ভাইকে নানা রকম বুদ্ধি দিতে থাকে। বেশ কিছুদিনের মধ্যেই তারা কাগজ তৈরি করে নেয়। এমনই একদিন, বাবা, এই ফাইলটাতে একটা সাইন করে দিন তো। আপনার ছেলে করতে বলল, কি যেন একটা কাজে লাগবে। হ্যাঁ বৌমা, দাও, আমি করে দিচ্ছি। না বাবা, আপনি সাইন করবেন না। এভাবে কোনো কাগজ না পড়ে সাইন করতে নেই। তুমি কি বলছো এসব? বাবা কি এখন তার ছেলেদের সন্দেহ করবে? নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজে লাগবে, তাই অভি সাইন করতে বলেছে। আচ্ছা বৌমা, আমার সাইন করা ফাইল ওর কোন কাজে লাগতে পারে? অভি তো আমার কোনো বিজনেসের সাথে যুক্ত নেই। দাও, আমি কাগজটা পড়ে দেখি। বাবা, আপনি কাগজ পড়ার আগে আমি আপনাকে সবটা বলছি। আমি আপনাদের সমস্ত কথা আড়াল থেকে শুনে নিয়েছি। কাল রাতে তারা দুজনে প্ল্যান করছিল কিভাবে সাইনটা করে নেবে। আসলে এই কাগজটাতে আপনি সাইন করলে আপনার বড় দুই ছেলের নামে সব সম্পত্তি লেখা হয়ে যাবে। আপনি পড়ে দেখতে পারেন, ওখানে এটাই লেখা আছে। এসব শুনে হাসান আলী আর রেহানা বেগম অনেক রেগে যায়। বৌমারা, তোমরা এতটা নিচে নেমে গেছো? আমাদের ধোকা দিয়ে এই সব সম্পত্তি নিজেদের নামে করতে চেয়েছিলে? ছি, এ তো দেখছি দুধকলা দিয়ে কালসাপ পুষছি। হ্যাঁ রেহানা, তুমি ভালো করে দেখো কেমন বৌমাদের আদর দিয়ে মাথায় তুলেছো। আর আমার নিজের সন্তানদেরই বা কি বলবো? বেঈমান কোথাকার! নিজেদের ভাইয়ের সাথে বেঈমানি! ওদের আমি আর এ বাড়িতে রাখবো না। আজই এই বাড়ি থেকে ওদের বের করে দেব আমি। না বাবা, এমনটা করবেন না। ওদের দুইজনের কোনো দোষ নেই। ওরা আমাদের কথাতেই এমনটা করেছে। যা শাস্তি দেওয়ার আমাদের দিন, কিন্তু বাড়ি থেকে বের করে দেবেন না বাবা। হ্যাঁ বাবা, ওদের আসলেই কোনো দোষ নেই। আপনি রাহুলকে দোকান লিখে দেওয়াতে আমাদের অনেক রাগ হয়েছিল। আমরা ভেবেছিলাম আপনি হয়তো ওদেরই সব সম্পত্তি দিয়ে দেবেন। আমাদের ক্ষমা করে দিন বাবা। তোমাদের করব ক্ষমা? কিছুতেই না। এই বাড়িতে আমার দুই ছেলেকে রাখবো না, তোমাদেরও রাখবো না। ওদের দুইজনকে ডাকো, নাকি আমি যাব ওদের কাছে। নীলা প্লিজ, তুমি কিছু করো। একবার আমাদের সুযোগ দাও। কথা দিচ্ছি আর কোনোদিন হিংসা করব না। বাবাকে তুমি একটু বুঝিয়ে বলো। আমি জানি অভিকে এসব বললে ওরা আমাদেরই দোষ দেবে। প্লিজ,
তুমি কিছু করো। এমনভাবে তারা বারবার ক্ষমা চাইতে থাকে। তখন নীলার খুব মায়া হয়, তাই বলে, মা, বাবা, আপনারা একবার আপাদের ক্ষমা করে দিন। আমি তাদের মুখ দেখেই বুঝতে পারছি তারা সত্যিই অনুতপ্ত। আমি চাই না এই সংসারটা এভাবে ভেঙে যাক। আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আশা করি আপারা আর কোনোদিন এমন কাজ করবে না। নীলার এমন কথা শুনে হাসান আলী আর রেহানা বেগম তাদের ক্ষমা করে দেয়। কিছুক্ষণ পর অভি আর আকাশ এসেও তার মা বাবার কাছে অনেক করে ক্ষমা চায়। এমনভাবে তাদের ভাঙা সংসার নতুন করে নতুন রূপে শুরু হয়, আর তারা সবাই অনেক হাসি খুশিতে জীবন কাটাতে থাকে।